শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। সঙ্গে আছি ফারজানা তানি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সাথে খবরের পেছনের খবর এবং সেই খবরগুলো নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাইদ খান। জনাব সাইদ খান, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানটি ফেসবুকে ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলোচনা যাওয়ার আগে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক যুগান্তর। ডাকসু ও হল সংসদ নির্বাচন, সকালে উৎসব, বিকেলে উত্তেজনা। ভিপি জিএসএ শিবির এগিয়ে, ফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামার। ভোট পড়েছে 78.36%। দুটি কেন্দ্রে আগে থেকে ক্রস দেওয়া ব্যালট পেপার পাওয়ার অভিযোগ। উত্তেজনা নিরসনে বিএনপি জামায়াতের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের আলোচনা। রয়েছে জেনজির আন্দোলনে সরকার পতন, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আমরা গতকালকে এই ধরনের একটি দৃশ্য দেখতে পেয়েছি যোগাযোগ মাধ্যমগুলোতে। পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর, মন্ত্রীদের বাসভবনে আগুন, নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, হেলিকপ্টারে সরিয়েছে মন্ত্রীদের। আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মীর মৃত্যু। পাল্টাপাল্টি অভিযোগ, ক্যাম্পাস জুড়ে উত্তাপ, পক্ষপাত ও প্রহসনমূলক আখ্যা দিয়ে ভোট বর্জন স্বতন্ত্র ভিপি প্রার্থীর। এরপরে দেখে নিচ্ছি দৈনিক প্রথম আলো। ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির, রাত ৩টা পর্যন্ত ফল। শিবির সমর্থিত প্যানেলের ভিপি জিএস এজিএস পদে প্রার্থীরা এগিয়ে, শান্তিপূর্ণ ভোটের পর পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা। অধিনায়কদের মিলন মেলায় লড়াইয়ের সঙ্গে বন্ধুতাও। এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গে এই শিরোনাম করেছে প্রথম আলো। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কাতারে এটাই ইসরায়েলের প্রথম হামলা, এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের নিন্দা। রয়েছে দৈনিক সমকাল। সমকাল থেকে দেখে নিচ্ছি, বছরে 20,000 আত্মহনন, 35% কিশোরী। এটি নিশ্চয়ই বেশ অ্যালার্মিং। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ। শহরের চেয়ে গ্রামে বেশি, সবচেয়ে ঝুঁকিতে কিশোরীরা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 51%। এরপরে আছে 4 বছর পর ভোট পুনর্গণনায় সিসির ভাই চেয়ারম্যান। এরপরে আছে জানালেন অর্থ উপদেষ্টা, আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল। এরপরে দেখে নিচ্ছি দৈনিক আমার দেশ। ডাকসুতে শিবিরের ইতিহাস, সাদেক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। ভোট পড়েছে 78.36%। ফল প্রত্যাখ্যান আবিদের। বাংলাদেশের জুলাই বিপ্লবকে হুবহু অনুসরণ নেপালে, ইন্ডিয়া টুডের বিশ্লেষণ। পানি কারখানাকে কার্যালয়ে দেখিয়ে ইসিতে আবেদন, নতুন 22 দলের নথি যাচাই। দেখে নিচ্ছি দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ বেশ বড় করে শিরোনাম করেছে, ডাকসুতে নতুন ইতিহাস, ভিপি জিএস এজিএস ছাত্র শিবিরে কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্র দলের। প্রচারণা শেষ, 33 বছর পর ডাকসুতে কাল ভোট। রয়েছে কিশোরগঞ্জে ব্যবসায়ী, নরসিংদীতে কৃষক সহ 6 জেলায় 4 খুন, 2 লাশ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। ডাকসু নির্বাচনে ভোট পড়েছে 78.33%। যদিও আমরা অন্যান্য সব সংবাদে 78.36% দেখছিলাম। তারা বলছে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। রয়েছে অলি সরকারের পতন, নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, শিবির লিডিং ইন টপ 2 ডাকসু পোস্টস। এই ছিল আমার হাতে থাকা যেসব পত্রিকা, সেগুলো শিরোনাম। জনাব সাইদ খান, নিশ্চয়ই দেখছিলেন কোন কোন পত্রিকা আমার হাতে রয়েছে এবং কোন কোন শিরোনামগুলো রয়েছে। আজকে স্বাভাবিকভাবে আসলে সবখানেই আলোচনায় রয়েছে ডাকসু নির্বাচন। গতকাল দিনভর এটি আলোচনায় ছিল এবং পুরো রাত যাওয়ার পরে ইতিমধ্যে সকালবেলা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা আমরা এতক্ষণ দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে। তো প্রশ্ন হচ্ছে যে আসলে বিপুল ভোটে বলা হচ্ছে যে ছাত্রদলের শিবিরের সবাই আসলে ভিপি জিএস এজিএস পদগুলোতে তারা বিপুল ভোটে এগিয়ে আছে এবং আরও কিছু পোস্টেও মনে হয় তারা এগিয়ে আছে। তো কিভাবে বিশ্লেষণ করবেন আসলে পুরো বিষয়টিকে, কিভাবে দেখছেন এই ফলাফল বা এই ডাকসু নির্বাচন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ডাকসু নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ দুটি ভাবে করতে হবে। প্রথমত একটি রাজনৈতিক ভাবে, দ্বিতীয়টি একেবারেই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব এবং দিনভর
যেভাবে আমি বলবো যে কোনো প্রকার ঝঞ্ঝাট মুক্ত ভাবেই একটি ভোট সম্পন্ন হয়েছে। দুইভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং সকাল থেকেই আপনি দেখেন যে এই নির্বাচনটি ঘিরে কিন্তু সারা দেশের চোখ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল এবং সকালবেলায় আমরা দেখেছি যে নির্বাচন প্রার্থীরা কিন্তু এটি নিয়ে বিতর্ক তুলছে। এটি একটি জায়গা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই অভিযোগ কিন্তু বারবার অস্বীকার করা হচ্ছিল এবং তারা বলছিল যে এটা আসলে সঠিক নয়, সত্য নয়। ব্যালটে সিল দেওয়া ব্যালট সিল দেওয়া ব্যালট পেপার ভোটারদেরকে হাতে দিয়ে দেওয়া হয়েছে, মানে ক্রস চিহ্নিত আগেই ভোট দেওয়া ব্যালট, এইসব অভিযোগ উঠেছে এবং এর সত্যতা যে একেবারে নেই বিষয়টি এরকম না। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের যে প্যানেলটি ছিল তারা এই সব অভিযোগ কিন্তু অস্বীকার করেছে শুরু থেকেই। আর ছাত্রদল সহ অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে, বামদের যে প্যানেল রয়েছে এবং এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটি, তারাও কিন্তু এই অভিযোগ করে আসছিল যে এখানে ভোটে কারচুপি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগটি বারবার যাচ্ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভোটটি সুষ্ঠুভাবে করছে না, তারা পক্ষপাত দুষ্ট করছে। এরকম দিনভর নানান নাটকীয়তার পর বা নানান অভিযোগ, নানান পাল্টা অভিযোগ এর মধ্য দিয়ে মধ্যরাত পর্যন্ত ভোট গণনা চললো। ভোট গণনা নিয়েও বেশ কিছু বিতর্ক চলছিল। তারপরে চূড়ান্ত ফলাফলে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের প্রায় বলা যায় যে ভূমিধস জয়, এটিকে বলা যায় ভূমিধস জয় পেয়েছে তারা এবং বেশ বড় ব্যবধানে প্রায় পূর্ণ প্যানেলই তারা জিতেছে। তো যারা জিতেছে তাদেরকে অভিনন্দন অবশ্যই জানাই, হ্যাঁ, যে তারা জিতেছে। আর যারা হেরে গেছে তাদের এখান থেকে একটি বার্তা কিন্তু দিয়ে গেছে জাতীয় রাজনীতিতে, সেটি হচ্ছে যে আসলে 5 আগস্ট 2024-এর পরবর্তী যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির ধারার যে ইতিবাচক পরিবর্তন হবার কথা ছিল, সেই ইতিবাচক পরিবর্তন বড় রাজনৈতিক দলগুলো কতটুকু করতে পেরেছে সেটির কিন্তু একটি পক্ষ সেই জায়গাটিতে মেলানোর চেষ্টা করছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় গত 16 বছরের একটু কম, 15 বছর 7 মাস শেখ হাসিনার যে শাসনকালে, এই শাসনকালে হ্যাঁ, ছাত্র শিবির পারেনি, তারা নানান ভাবে ছাত্র লীগের মধ্যে থেকে রাজনীতি চালিয়ে গেছেন, তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছেন, কিন্তু ছাত্র দল সহ যে বাম সংগঠন যারা বা বাকশাস, হালের বাকশাস, তারাও কিন্তু আসলে রাজনীতি করতে পারে। সেই জায়গা থেকে সাংগঠনিক ভাবে তারা স্বাভাবিকভাবে দুর্বল রয়ে গেছে। যারা প্রকাশ্যে রাজনীতি করেছে তারা সাংগঠনিক তৎপরতা চালাতে পারেনি। হল বা কেন্দ্র কোথাও কিন্তু তারা গত 15 বছর 7 মাসে নতুন কোনো সদস্য সংগ্রহে অত সুযোগ তারা পায়নি। এই জায়গা থেকে তারা সাংগঠনিক ভাবে পিছিয়ে ছিল, ছাত্রদল বা অপর যারা আছে। এবং ছাত্র শিবির একটি অ্যাডভান্টেজ কি, ছাত্র শিবির এই জায়গাটিতে তারা তো রাজনীতি সবসময় কৌশল করে করে, অবশ্য রাজনীতি একটি কৌশল, কিন্তু তারা ভিন্ন কৌশল অবলম্বন করে অন্য ছাত্র সংগঠনের ভেতরে থেকে তাদের হয়তো সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে গেছে, যেই কারণে তারা ভোটের ফলাফলে এগিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন তারা যখন ভোটের প্রচারণায় বিভিন্ন জায়গায় গেছেন, আমরা অনেক জায়গায় কিন্তু সাধারণ অনেক শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে দেখেছি স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থানের যে বিষয়টি ছিল সেখানে, এবং তারা স্পষ্টভাবেই বলেছে যেহেতু তারা জামাতের একটি ছাত্র সংগঠন, তাদেরকেই আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে প্রশ্ন সেখানে তাদেরকে পরিষ্কার হতে হবে, তা না হলে তারা ভোট দেবেন না, এমন কথাও আমরা দেখেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এসেছে। সেটি আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান যেখান থেকে ভাষা আন্দোলনের সূতিকাগার আমরা বলতে পারি বা স্বাধীনতার যুদ্ধের যেই অনেক বড় একটি তাদের ভূমিকা ছিল, সেখানে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি শক্তি বিপুল ভোটে জয়ী হয়ে এসেছে। এর পেছনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের মানে তাদের কোনো ভূমিকা আছে কিনা, বা এটা কি শুধুমাত্রই শিবিরের পলিটিক্যাল মেকানিজমই কিনা? এটা শুধুমাত্র শিবিরের মেকানিজম, পলিটিক্যাল মেকানিজম না, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও একটা ম্যানিপুলেশন আছে অবশ্যই। এবং আপনি যে কথাটি বলছেন যে স্বাধীনতা প্রশ্নে তাদের অবস্থান, সে প্রশ্ন আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি নিজেও তুলছি এখন, যে তাদের আসলে 1971 এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান এখনো পরিষ্কার না, এবং তাদের পরিষ্কার করা উচিত তাদের অবস্থান। তারা করে স্বাধীন বাংলাদেশে, বাট সে প্রশ্ন তুলে তো আর লাভ নেই। যা ফলাফল তা বেরিয়ে আসলো, এটি কিন্তু ভয়ঙ্কর বার্তা দিল আমাদের জাতীয় রাজনীতিতে। আমাদের রাজনীতিতে দক্ষিণ পন্থার ভয়াবহ উত্থান ঘটেছে, সেটি কিন্তু পরিষ্কার করে দিল। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ, শুধুমাত্র একটি সংগঠন ছাত্র শিবিরের যারা বিজয়ী তারা ছাড়া সবাই অভিযোগ তুলেছে। হ্যাঁ, এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে একটি রোকেয়া হল বা শামসুন্নাহার হলের যে কোনো একটি ভোটে, যে কোনো একটি কেন্দ্রে একজন শিক্ষার্থী একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, কিন্তু ওই প্রার্থী শূন্য ভোট পেয়েছেন, এরকম অভিযোগ আপনারা লাইভ টেলিকাস্টে নিশ্চয়ই দেখেছেন। যে ওই ভোটার, ওই নারী ভোটার বলছেন বারবার যে উনি তাহলে শূন্য ভোট পেলেন কি করে, একটা ভোট তো কাউন্ট হতো ওনার নামে। আমার ওই নারী ভোটার বলছিলেন আমার ভোটটি কোথায়। আমরা কিন্তু, আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি, গোটা জাতি দেখেছে, ওই শিক্ষক কিন্তু বা ওই রিটার্নিং কর্মকর্তা কিন্তু জবাব দিতে পারেননি, তিনি ভেবাচাকা খেয়ে গেছেন এক প্রকার। তো এই জায়গাটিতে আপনি হিসেব করলে দেখা যায় যে এখানে এরকম অজস্র কিন্তু লুপ হোলস আমরা দেখেছি, যে ক্রস নাম আগেই ক্রস দেয়া, একই ভোটারকে দুইটি ব্যালট ধরিয়ে দেয়া, এগুলো কিন্তু সকাল থেকে ছিল। সুতরাং এখানে একেবারে ডিজাইন করেই কিন্তু করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় তিনি একেবারেই মানে দিনভর উনি টেনশন ফ্রি ছিলেন, যে উনি বলছেন যে নির্বাচনটি ভালোভাবে হবে, নির্বাচনটি সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বিশৃঙ্খলা হবে না, ফলাফল সবাই মেনে নেবেন, ইতিবাচক ভাবেই উনি বলছিলেন বারবার। হ্যাঁ, যখন সবাই অভিযোগ করছিলেন তখনও কিন্তু তাকে আমরা নিবৃত্ত দেখেছি। তার মানে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, যে কারণে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু যখন অভিযোগগুলো তোলা হলো, লিখিত অভিযোগগুলো তোলা হলো, এবং গণমাধ্যমে সরাসরি সম্প্রচারে চলে আসলো জাল ভোটের বিষয়গুলো, আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এগুলো আমলে নেওয়া উচিত ছিল। তাহলে আজকের ফলাফল যদি এটিও হতো, সেই বিতর্ক কিন্তু কেউ সাড়া দিত না, সেই বিতর্কের পালে হাওয়া পেত না। গতকাল পুরো ভোট প্রশাসনের গতকাল যোগসাজশ থাকতেই পারে, এবং সেটি তদন্ত করা উচিত, খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। না, কিন্তু গতকাল যতগুলো অভিযোগ এসছিল, অনেকেই বলছিলেন যে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়া ব্যালট পেপার ওনারা পেয়েছেন, এরকম অভিযোগ এসছে, এরকম মেকানিজমের অভিযোগ এসছে, এবং বিভিন্ন জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ এসছে। সেই অভিযোগগুলোকে আমলে নিয়ে গতকালকে ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন? না, আমি শুনিনি, আমরা গণমাধ্যমে শুনিনি যে কোনো ইনস্ট্যান্ট ব্যবস্থা। একজন ভোট গ্রহণের একজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছিল, এছাড়া আর কোনো উল্লেখযোগ্য ওইভাবে অ্যাকশন নিয়েছে বলে আমি শুনিনি। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই। গতকাল কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেটা আমি আজকে সংবাদপত্রে দেখেছি যে গণনার যেই কক্ষ বা গণনার যে জায়গাটি, সেখানে ছাত্র শিবিরের যে প্রার্থীরা ছিলেন তারা যেতে পেরেছেন, কিন্তু ছাত্র দলের প্রার্থী তিনি ভিতরে ঢোকার অনুমতি পাননি, এবং পরে তোপের মুখে সম্ভবত শিবিরের দুইজন প্রার্থী বের হয়ে এসেছেন। তো এটিকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় এই অভিযোগের খণ্ডন করেছে বলে আমার জানার, আমরা কেউ জানি না। আমিও একেবারে ভোর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, স্বাভাবিকভাবেই এক ধরনের কিউরিসিটির জায়গা থেকে সাংবাদিকতা যেহেতু করি, আমিও মধ্যরাত পর্যন্ত ছিলাম। এবং এই যে আপনি যে প্রশ্নটি করলেন যে গণনা কক্ষে শুধুমাত্র এটি তো না যে ছাত্র দলের প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি, বিষয়টি এরকম না। অনেক পোলিং এজেন্টকে রাগ করে গণনায় মানে গণনা করবার কারণে
দুই তিনজন পোলিং এজেন্টের সাথে আমি নিজেই কথা বলেছি, তারা রাগ করে বের হয়ে আসছেন। হ্যাঁ, কারণ গণনায় উল্টাপাল্টা করছিলেন। এই সব অভিযোগের কোনো জবাব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আহ, দিতে পারেনি। হ্যাঁ, তাদের একেবারেই টার্গেট ছিল যে ফলাফল ঘোষণা করা। হ্যাঁ, এখানে আমি মনে করি নির্বাচন ম্যানিপুলেশন যে একতরফা হয়েছে বিষয়টি এভাবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভোট গ্রহণ কর্তৃপক্ষের উপরে চাপিয়ে দেওয়া ঠিক না। এখানে ছাত্র দলেরও কিন্তু রাজনৈতিক এক ধরনের দুর্বলতা খুঁজতে হবে। ছাত্র দলেরও রাজনৈতিক বা সাংগঠনিক দুর্বলতা ছিল না, হয়তো তাদের মধ্যেও ছিল, না ছিল। এটা কারণ তো নিশ্চয়ই এটা আমরা সবাই জানি যে ছাত্র শিবির, যেটি এখন বহুল প্রচলিত কথা, যে গত কয়েক বছর ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের ভেতরে ঢুকে আসলে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন বা মেকানিজমগুলো তারা ধরতে পেরেছেন, বা ছাত্রলীগ যেভাবে আসলে এই ধরনের কাজকর্ম করতো সেই সব শাখা প্রশাখাগুলো তাদের চেনা জানা, যে সুযোগ ছাত্রদল পায়নি। সকল সংগঠনের অভিযোগ শুরু থেকে ভিসি নিয়োগপ্রাপ্ত হবার পর থেকেই তার বিরুদ্ধে একটি দলের একেবারে সরাসরি সম্পৃক্ত এবং সেই দলকে তিনি সেই দলের প্রেসক্রিপশনে নিয়োগ প্রাপ্ত। এবং আরেকটি ইন্টারেস্টিং কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে বেশ কয়েকদিন, যে এই ভিসির পাশে যেই ছাত্র শিবিরের যে নেতারা ছিলেন তারাই কিন্তু আজকে ভিপিজিএস এজিএস পদেই এসছেন, এবং এই ছবিগুলো কিন্তু আমরা ঘুরে ফিরে ওনার আশেপাশে দেখেছি, তখন পর্যন্ত ডাকসু নির্বাচনের কথাই আসেনি। না, সেটি তো নতুন কথা না। উনি চেয়ারে বসার পর থেকেই কিন্তু এই অভিযোগটি আসছিল। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনি শুরুতেই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বাংলা ভাষার অনেক ইতিহাস, মানে বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিশ্ববিখ্যাত মানুষদেরকে জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। সেটি যেমনি সত্যি, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো একটু কম দিতে পেরেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যা দিয়েছে পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সেগুলো দিতে পারেনি। আপনি দেখেন 52 ভাষা আন্দোলন একটি জাতিকে একটি ভাষা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 62 শিক্ষা আন্দোলন, সেটি কিন্তু একটি জাতির, একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে আন্দোলনের সূত্রপাত। 69-এর গণ অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছে। 71-এর কালরাত্রিতে যখন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করা হয়, সেখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন। সেখানে হত্যাও করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং শিক্ষার্থীদেরও কিন্তু গণহত্যা চালানো হয়েছে। এবং 71 সালে একটি দেশ উপহার দিয়েছে। আজকে যে বাংলাদেশে বসে আমরা বসবাস করছি, যে বাংলাদেশে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজনীতি করছি, এই দেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপহার দিয়েছে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু ভিন্নতা রয়েছে অপর বিশ্ববিদ্যালয় থেকে। সেই বিশ্ববিদ্যালয় এরকম একটি দক্ষিণ পন্থার উত্থান, সেটি জাতীয় রাজনীতির জন্য, আঞ্চলিক রাজনীতির জন্য, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা সবকিছু মিলে সবকিছুকে প্রশ্ন তুলবেই। আজকে যারা এটিকে শুধুমাত্র বিজয় হিসেবে দেখছেন, আজকে যারা ভূমিধস বিজয় দেখছেন, আজকে যারা দেখছেন যে গণতন্ত্র ফুলে ফেঁপে উঠছে বা অনেক সুষ্ঠু সুন্দর ভোট হয়েছে, এর পরিণাম কিন্তু ভয়াবহ। আপনি দেখেন, আমাদের প্রতিবেশী বা চেনা জানা যতগুলো রাষ্ট্রে পশ্চিমারা হস্তক্ষেপ করেছে, তারা কিন্তু এই পদ্ধতিতে ঢুকেছে যে এখানে মৌলবাদের বা দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। আজকে বাংলাদেশে যদি দক্ষিণ পন্থার উত্থান ঘটে, এবং যদি ঘটে, এটি জনপ্রিয়তার জায়গা থেকে ঘটেনি, এটি প্ল্যান করে ঘটানো হচ্ছে, বাংলাদেশকে ধরা হবে হয়তো। এটি কারো না কারোর লক্ষ্য হতে পারে। এবং আমি কিছুদিন আগে নিজেই লিখেছিলাম যে বাংলাদেশের উপরে অনেকের লোলুপ দৃষ্টি পড়ে আছে। এই বাংলাদেশের স্থিতিশীলতা বা এগিয়ে চলা অনেকের গাত্রদাহের কারণ। এর সাথে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু বসে নেই। তিনি এখানে একটি মৌলবাদের উত্থান ঘটছে এটি প্রমাণ করার জন্য কিন্তু নানান ধরনের তৎপরতা অপতৎপরতা চালাচ্ছেন। সেই জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে সেটি কিন্তু ডাকসু একটি বার্তা দিয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু সেটি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে যাই বলুক, আমি যা করবার আমি তাই করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যে উদ্দেশ্যে বসানো হয়েছিল,
কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের পরিচয় দিয়ে যারা ওনাকে এখানে বসিয়েছেন এনে তারা কারা আজকে প্রমাণিত। আপনি বলছেন যে ছবির আশপাশে যে মানুষগুলো তারাই আজকে ভিপিজিএস এজিএস হয়েছে। তার মানে এটি 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 দিস ইজ দ্য পার্ট অফ মেটিকুলাস ডিজাইন। এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই ভয়াবহ বার্তা দিল। এখান থেকেই আমাদের রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ করতে দেয়া হয় কিনা সেটিও কিন্তু এক ধরনের প্রশ্নের মুখে পড়ে যাবে, সেটিও কিন্তু অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে। কারণ কয়েকদিন আগেই কিন্তু জামায়াত ইসলামীর শীর্ষ নেতা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন যে প্রয়োজন বোধে পিআর এর জন্য আমরা আন্দোলন করব, আন্দোলনে চলে যাব, পিআর ছাড়া ভোট হতে দিব না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এই ছাত্র শিবিরের বিজয়ের মধ্য দিয়ে তারা কিন্তু একটি বার্তা দিল এবং তারা যে আন্দোলন উন্মুখ, তারা যে আন্দোলনের যে হুমকি দিয়েছিল ভোট হতে দিবে না, সেটি যে বাস্তবায়ন তারা করবে সেটি কিন্তু এক প্রকার বোঝা যাচ্ছে এবং সেই নির্বাচনে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে আপোষ করলো? আমি বিশ্বাস করি না। আপোষ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র বা শিক্ষার্থীরা আপোষ করেনি, আপোষ করেছে প্রশাসন। প্রশাসন বিক্রি হয়ে গেছে। এখানে দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? সে একটি দলের একেবারে পলিসি লেভেলের লোক। প্রক্টর কে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে না? এই এই মানুষগুলো সম্পর্কে তো নতুন অভিযোগ না, গতকালকেই তো অভিযোগ না, এদের বিরুদ্ধে তো অভিযোগ ফ্রম দ্য বিগিনিং। সো দ্যাট এটি আজকে নতুন করে জানবার কিছু নেই। এবং হয়তো অনেকে প্রত্যাশা করেছিল যে যারা বিভিন্ন প্যানেলে ছাত্র মানে ভিপিজিএস এজিএস বা প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি মিশ্র পার্লামেন্ট হতে পারে, মিশ্র ডাকসু হতে পারে, কিন্তু তারা মিনিমাম ছাড় দেয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ভরসা করেনি, তারা তাদের প্ল্যান অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেরে গেছে এখানে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য সবকিছুর জবনিকাপাত ঘটেছে। কিন্তু যেই অভিযোগগুলো আসছে বা সব ধরনের, আপনি বলছিলেন যে শিবির সমর্থিত এবং শিবির ছাড়া বাকি সবাই কিন্তু এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং অভিযোগ করেছে। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এটিকে আবার পুনর্বিবেচনা করা হবে কিনা বা ওরকম কোনো আইনগত আমার মনে হয় না করবে। কারণ এই প্রশাসনকে আপনি দেখেছেন যে অভিযোগ করার পরেও তারা তো কোনো ব্যবস্থা, নির্লিপ্ত নির্বিকারী ছিল। দুঃখিত, তারা তো মিনিমাম কোনো উদ্যোগ নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। সুতরাং শত অভিযোগ করলেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেবে বলে আমার কাছে মনে হয় না। নতুন এক ধরনের একটা ইতিহাস, রেকর্ড বা ইতিহাস সৃষ্টি হয়েছে, যে ইতিহাস বাংলাদেশের সাথে যায় না, যে ইতিহাস বাংলাদেশের প্রশ্নে সাংঘর্ষিক, সেই ইতিহাস তৈরি হয়েছে। না, কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রশ্ন থেকে সরে এসে যদি চিন্তা করি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা প্রতিনিধিত্ব করছেন, ছাত্র শিবিরের হয়ে যারা বিজয়ী হয়ে এলেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগ বা ছাত্রদলের রাজনীতি যেই পথে এগিয়েছিল বা যেই পথে ছিল, সেখান থেকে বের হয়ে এসে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোর জন্য বা তাদের পাশে থাকার জন্য যেসব কর্মকাণ্ড করা উচিত, শুধু তারা সেটিতে খুব ভালো করবে কিনা? না, মোটেই না। আপনি জানেন ছাত্র শিবির হচ্ছে একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট উইং। ছাত্র শিবির কিন্তু চাইলেই যে কেউ শিবির করতে পারেন না, চাইলেই যে কেউ কিন্তু ছাত্র শিবির করতে পারবেন। ছাত্র শিবির করতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে। সো দ্যাট রেজিমেন্টেড পার্টি তার নিজের সিদ্ধান্তে চলে না, একেবারে টপ মোস্ট বিগ ব্রাদার যেটি বলবেন সেটি একেবারে লোয়ার টায়ার পর্যন্ত কিন্তু সেই একই বার্তায় একই কাজ হবে। এখানে ডানে বামে ঘুরবার কোনো সুযোগ নেই। আপনি খুবই যদি খেয়াল করে থাকেন, আপনি দেখেন যে গতকালকে ডাকসু নির্বাচন যখন চলছিল, সকাল থেকে একেবারে মনে করেন মধ্যরাত বা শেষ রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিক ঘিরে রেখেছিল কিছু লোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন নেতা আগ্নেয়াস্ত্র সহ এবং ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। নিশ্চয়ই শুনেছেন এই খবরগুলো। তার মানে ডাকসুতে যখন নির্বাচন চলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন চলবার পরেও সেই জায়গা থেকে শিবিরের নেতাদেরকে আসতে হয় ডাকসু নির্বাচন তুলে দেবার জন্য। এটি 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 কি এটি আপনার কাছে কি বার্তা দেয় আমি জানি না। তার মানে এটি তাদের সেন্ট্রালি অর্ডার যে একটা কোন উইং কোথায় কাজ করবে। এবং এই যে আজকে যে ডাকসু আমরা পেলাম, যে ডাকসু ফলাফলের মাধ্যমে যে ডাকসুর নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পেল, এই নেতৃত্ব কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তারা তাদের ওই বিগ ব্রাদারের দেখানো পথেই হাঁটতে হবে, এর বাইরে 1 ইঞ্চি চলবার সুযোগ নেই। এবং তারা যে খুব বাজে কাজ করবে বিষয়টা এরকমও না, তারা কিন্তু বাজে কাজও করবেন। দেখা যায় যে অপরাপর ছাত্র সংগঠনের মতো তারা সংঘর্ষের পথে নাও যেতে পারে। আবার গত রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ফলাফল ঘোষণার সাথে সাথে ছাত্র দলের ছেলেপুলেদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের উপরে হামলা হয়েছে, সেটিও দেখেছি। তারা কিন্তু তাদের ন্যারেটিভটা বিল্ড করবে। তারা কিন্তু রাজনীতির বাইরে গিয়ে, তারা রাজনৈতিক মাঠে নেমে রাজনীতির বাইরে চলে যায়। বাইরে গিয়ে তারা তাদের যে ন্যারেটিভ, 71 সালে তারা ভুল করেনি, তারা 71কে ওভারল্যাপ করে যে কোনো এক ধরনের একটা নতুন বয়ান তৈরি করে সেটি মানুষের সামনে তুলে দেয়া। এবং এই ডাকসু কাজ করবে কিন্তু আগামী জাতীয় নির্বাচনের ন্যারেটিভ তৈরি করার জন্য। আপনি দেখেন এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু দিবে না। ইনফ্যাক্ট বিগত যারা ছিল হয়তো তাদের মতো একই পথে চলবে অথবা ভিন্ন কিছু করতে পারে, কিন্তু তারা যে একেবারে বদলে ফেলবে বিষয়টি এরকম না। অথচ ডাকসুর যে গঠনতন্ত্র, সেখানে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কারো প্রার্থিতা করারই যোগ্যতা অর্জন করারই কথা ছিল না, সেরকমটি আমরা দেখেছি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ডাকসু নির্বাচনের দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল এবং অনেকে বলেছে যে ডাকসু নির্বাচনটি আসলে সামনে জাতীয় নির্বাচনটির একটি ডামি নির্বাচন। এই নির্বাচনের ফলাফল আসলে বোঝাবে যে সামনে নির্বাচনের ফলাফল কি হতে পারে। এটি কতটা সত্য পুরোপুরি সমর্থন করি। আচ্ছা, সঙ্গে আরেকটি প্রশ্ন আছে আমার। এই নির্বাচনের ফলাফল বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জামাত বাদ দিয়ে বা জামাতের সাথে সমর্থিত দলগুলোকে বাদ দিয়ে, তাদের জন্য এটি কোনো মেসেজ দেয় কিনা? না, এটির সাথে জাতীয় নির্বাচনের বা জাতীয় সংসদ নির্বাচনকে একেবারেই মানে যে পুরোপুরি বার্তা দিয়ে দিল বিষয়টি এরকম না। হ্যাঁ, আবার বার্তা দেয়নি তাও না। এক ধরনের, আমি তো শুরুতেই বলছি যে দক্ষিণ পন্থার উত্থান, এই বার্তাটি তো দিয়েছে, এই বার্তাটি তো দিয়েছে। এবং আমাদের তারা রাজনীতির নামে যেটি করেছে, যেটি করছে সেটি, এবং তাদের যে অবস্থান, তাদের যে প্ল্যান, সে বার্তা তো দিচ্ছেই। কিন্তু এটি যে একেবারে অনেক বেশি প্রভাবিত করে ফেলবে বিষয়টি কিন্তু এরকম না। অনেক বেশি প্রভাবিত করবে না, আবার একেবারেই প্রভাব বিস্তার করবে না, বিষয়টি এরকমও না। আমি মনে করি এই ডাকসু নির্বাচন আগামীকাল কিন্তু জকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনও কিন্তু এরকম ঘটতে পারে, কারণ আবার নাও ঘটতে পারে। এটি এই ডাকসু কিন্তু জাকসুকে মানে একটা বার্তা দেয়, আবার রাকসুকে একটা বার্তা দেয়, সাকসুকে একটা বার্তা দেয়। দুঃখিত, কিন্তু এটি জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতিতে অত বার্তা দেয় না, অত বার্তা বহন করে না। কিন্তু আমি মনে করি বিএনপিকে এটি আমলে নেওয়া উচিত, অনেক শক্তভাবে, দৃঢ়ভাবে। হ্যাঁ, বার্তা দিক বা না দিক তাতে কিছু যায় আসে না, এটিকে শক্তভাবে মূল্যায়ন করা উচিত। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে যে বদলে যাওয়া সময়ের সাথে যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার প্রয়োজন ছিল, যেই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা যেইভাবে রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ বিল্ড করার দরকার ছিল, সেই জায়গায় বিএনপি বা অপরাপর রাজনৈতিক দল কিছুটা পিছিয়ে গেল কিনা, পিছিয়ে পড়েছে কিনা, সেই জায়গাটি কিন্তু এখন ভাবা উচিত। কারণ বিএনপি নিশ্চয়ই অনেক বড় সাংগঠনিক কাঠামোতে অনেক বড় রাজনৈতিক দল, তারা আগামীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চায়, সরকারের
গঠনের সরকারের নেতৃত্ব দিতে চায়, হ্যাঁ চাইতেই পারে, কিন্তু সেই যে সেই সরকার গঠনের নিশ্চয়তা বা সেই সরকার গঠনের যে ভিত, সেই ভিত কতটুকু মজবুত সেটি কিন্তু তারা একবার চেক মানে পরীক্ষা, সেটি তারা পরীক্ষা করে নিতে পারবার সুযোগ পেল এই ডাকসু নির্বাচনের মাধ্যমে। এবং বিএনপির যে লুফলস গুলো আছে, বিএনপির যে দুর্বলতা গুলো আছে, সেই দুর্বলতা গুলো কাটিয়ে এবং আসলে কোন ধরনের প্রার্থীদেরকে মানুষ বেছে নেবে, কোন ধরনের মানুষদেরকে প্রতিনিধি হিসেবে জনগণ সমর্থন দিবে, ভোট দিবে, সেটি কিন্তু এক ধরনের মেসেজ দিল। এটি আমি মনে করি বিএনপিকে উপকার করে দিল, প্রকারান্তে জামাত ইসলামী ছাত্র শিবির বিএনপিকে উপকার করে দিল যে তারা এক ধরনের অবয়ব দিয়ে দিল যে ভোটটি এরকম চ্যালেঞ্জিং হবে। ভোটে জাতীয় নির্বাচনে যদি শেষ পর্যন্ত নির্বাচন যদি হয়, যে তারিখ ঘোষণা করা হচ্ছে সেই তারিখ অনুযায়ী, এই নির্বাচনেও যদি ইলেকশন মেকানিজমের পরিকল্পনা থাকে বা সেরকমটি হয়, তাহলে কি সেটি বিএনপি কোনোভাবে প্রতিরোধ করতে পারবে কিনা, সেই সক্ষমতা বিএনপির আছে কিনা? দেখুন, যেটি ঘটেনি সেটি এখন আমি একটা আশঙ্কা বা সেই আশঙ্কাকে সামনে রেখে যদি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলি, সেই অবস্থায় বিএনপি আছে কিনা বা সেভাবে চিন্তা করছে কিনা? প্রফেসর নিয়াজ আহমেদ খান আর প্রফেসর ডক্টর ইউনূস তো এক না, যদিও দুইজনই প্রফেসর, হ্যাঁ দুইজনই তো এক না। তো আপাতত এখনো পর্যন্ত আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ভরসা রাখতে চাই, বিশ্বাসে আস্থায় রাখতে চাই ওনাকে। আর প্রফেসর নিয়াজ আহমেদ খান তো শুরু থেকেই তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, প্রকট রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও, এবং তার এই নিয়োগটি নিয়েও কিন্তু নানান ধরনের বিতর্ক আছে। তো জাতীয় রাজনীতিতে একটি বার্তা দিয়েছে, হ্যাঁ এখান থেকে লেসন নিতে হবে। দেখুন, এ বার্তাটি কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল আগে থেকেই দিয়েছে যে দেশের রাজনীতিতে দক্ষিণপন্থার উত্থান ঘটছে। এভাবে যদি তাদের উত্থান ঘটে, আমাদের অনেক কিছুর জন্য থ্রেট হয়ে যাবে। আপনি দেখেন, আমি আবারও বলছি, পশ্চিমারা যেসব দেশে এরকম হস্তক্ষেপ করেছে, তারা কিন্তু তার আগে এরকম দক্ষিণ পন্থার রগরগে উত্থান ঘটিয়েছে। তারপরে সেই জায়গায় মৌলবাদের উত্থান, জঙ্গিবাদ, এটা সেটা, সন্ত্রাসবাদ, নানান ধরনের অভিযোগ তুলে সেই জায়গাতে তারা হস্তক্ষেপ শুরু করেছে। সো দ্যাট আমাদের এইখানে যে দক্ষিণ পন্থার উত্থান, এই দক্ষিণ পন্থার উত্থান কিন্তু কারো না কারো প্রেসক্রিপশন হতে পারে বা কারো না কারো ডিজাইনের পার্ট হতে পারে। তো সেই জায়গা থেকে সবারই এখানে সতর্ক হওয়া উচিত। শুধুমাত্র রাজনৈতিক দল সতর্ক হলে তো আর হবে না, জনগণকেও সতর্ক হতে হবে। রাজনৈতিক দল সতর্ক হয়ে কতটুকু করতে পারবে? নাগরিকদের মধ্যে এক ধরনের চিন্তায় পরিবর্তন আনা জরুরি। আমি বলছি না যে জামায়াত ইসলামী বা ছাত্র শিবির রাজনীতি কেন করতে পারবে না, হ্যাঁ করুক, সবাই রাজনীতি করবে। আপনি যে প্রশ্নটি করলেন, সেই প্রশ্নের উত্তরের জায়গায় বলতে গিয়ে এই কথাগুলো, যে এটি আসলে ভুল জায়গায় নিয়ে যেতে পারে, আমাদেরকে বড় বেকায়দায় ফেলতে পারে। এবং শেখ হাসিনা কিন্তু এটিই চাচ্ছেন, ইন্ডিয়াও এটিই চাচ্ছে। জি, আমরা আশা করছি সেই দিকে আমরা যাব না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যারা আসলে একেবারে প্রথম সারিতে রয়েছেন, যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই এটি নিয়ে ভাববেন। আমি একদম শেষ দিকে চলে এসেছি, একটু ছোট করে জানতে চাই যে এখন তো সামনে আগামীকাল জাহাঙ্গীরনগরের নির্বাচন, তারপরে রাকসু, এরপরে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। সবগুলো নির্বাচনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই ফলাফল আসে, তাহলে সেটি অ্যালার্মিং হবে কিনা? না, সবগুলো বিশ্ববিদ্যালয় যে এরকম আসবে, মানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে এরকম ফলাফল আসতে পারে, বিষয়টি এরকম না। দেখুন, জাহাঙ্গীরনগরের বিষয়টি একটু অন্যরকম। তবে চিটাগং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অনেক আগে থেকেই সবাই জানে যে এরা এই জায়গাগুলো শিবির অধ্যুষিত এলাকা, যেই কারণে সেই জায়গাগুলোতে শিবির ভালো করবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার কাছে মনে হয় সেই জায়গাটিতে মিশ্র ফলাফল আসবে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম ওই ভিসিদের বিরুদ্ধে তো আর এরকম অভিযোগ এখনো আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে কিন্তু শুরু থেকেই অভিযোগ আছে। আই রিপিট অ্যাগেইন,
ঢাকা শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ ভিসি ছিল। এবং প্রক্টরের বিরুদ্ধে দলীয় সংশ্লিষ্টতার এবং একটি দলের হয়ে কাজ করার অভিযোগ কিন্তু ওনার জয়েনিং এর পর থেকেই এবং এই নির্বাচনের স্কেডিউল ডিক্লেয়ারের পর থেকেই সেই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব দল একটি মিশ্র সংসদ হবে আমার মনে হয়। আর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগে থেকেই ছাত্র শিবির বেশ সংগঠিত, এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা রাজনীতি করছে তাদেরকে আমি সান্ত্বনা দেব না, কারণ এখানে সান্ত্বনা দেবার কিচ্ছু নেই। তাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে, এবং ছাত্র বিএনপির নেতৃত্ব যারা রয়েছেন তাদেরও আমি মনে করি এই জায়গা থেকে সে মানে তাদের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করে এনে তারা সামনের রাজনীতির জন্য পরিকল্পনা করবেন। শুনেন আপা, আইডেন্টিফাই করে দিল। জি, এখন সেখানে মেরামতের দায়িত্ব কিন্তু বিএনপি নেতৃত্ব, এবং সেটি খুব শক্ত অবস্থান থেকেই করতে হবে নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদিনও কিন্তু এখানে ওয়েস্ট করা যাবে না। জি, জন সাইদ খান, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।